দেখেছেন কত বড় বাঁশ? এই বাঁশ রোপণ করেছেন আমাদের বাসেত ভাই। আমরা একটু জানবো এই বাঁশ সম্পর্কে। দেশীয় বাঁশের থেকে এই ধরনের যে বাঁশ, এই বাঁশটা আমারও অজানা ছিল। তবে বাঁশটা হঠাৎ করেই আমি আমাদের পার্শ্ববর্তী সদর ইউপের সারিয়াল জোত নামক এলাকায় শরাফত আলী নামক একজন বৃদ্ধ, ষাটোর্ধ্ব বৃদ্ধের বাসাতে গিয়ে হঠাৎ করে এই বাঁশটা দেখতে পাই আর কি। তো দেখার পরে বাসটা আমার কেন জানি গাড়ার একটা খুব আগ্রহ জেগে গেল যে আসলে এই বাসটা যদি আমি করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। তা আমি তখন তার কাছ থেকে এই বাঁশের একটা চারা সংগ্রহ করি, যে চারাটা হচ্ছে আমার কাছে ৮০০ টাকার মতো দাম নিল, এবং ওনার ছেলে আসে বিনিময়ে চারাটা আমাকে রোপণ করে দিয়ে গেছে। তো চারাটা ছিল আমার বাসাতে রোপণ করা আর কি। ১ বছরের মাথায় আমার কাছে সেই বাঁশের চারাটা থেকে আবার নতুন করে কাণ্ড গজায় নতুন চারা শুরু হয়ে গেল। সেটা আমার বিরাট একটা ঝাড়ে পরিণত হয়ে গেল আর আচ্ছা, কি। এটা কতদিন আগের গল্প? সেটা অ্যাবাউট ধরেন ২০০৮-৯ এর দিকে আসছে। হচ্ছে ভারত থেকে উনি চারাটা সংগ্রহ করে নিয়ে আসছে আর কি। তো ভারতে ওনাকে বলা হয়েছিল আপনি কোন জায়গা থেকে এই চারাটা সংগ্রহ করছেন, যে সোনাপুর নামক একটা জায়গা আছে। সোনাপুরে উনি কোনো এক আত্মীয়র বাসায় বেড়াতে গেছিলেন। বেড়াতে গিয়ে দেখে উনি ওখান থেকে এই চারাটা সংগ্রহ করে আনে বাসায় রোপণ করছিলেন। আচ্ছা, তেতুলিয়ার আর কোথায় কোথায় এই বাঁশ আছে? হ্যাঁ, আসলে দেখেন প্রাথমিকভাবে ওই বৃদ্ধের বাসাতেই প্রথমে এই বাঁশের চারাটা উৎপত্তি হয়, এবং বাঁশটা জানার পরে যখন আমাদের লোকাল সাংবাদিকরা যারা আছে তারা যখন এটাকে মিডিয়ায় ছড়াই দেয়, টিভিতে রিপোর্ট হয়, পর্যায়ক্রমে সবাই দেখা যাচ্ছে এই বাঁশের চারা তার কাছ থেকে সংগ্রহ করা শুরু করে। পর্যায়ক্রমে আমাদের স্থানীয় বাদেও দেখা যাচ্ছে আমাদের বাইরের ডিস্ট্রিক্ট পঞ্চগড়, ওভারঅল ঠাকুরগাঁ, দিনাজপুর এই সকল অঞ্চলেও কিন্তু এটা ছড়িয়ে গেছে। এই বাঁশের নাম? এই বাসটার নাম আসলে আমাদের ওই বৃদ্ধর কাছে আমি যেটা শুনছি যে উনি বলছে যে এটা হচ্ছে কাঞ্চন বাস নামে পরিচিত। কাঞ্চন বাস মানে কি এই যে পাশে কাঞ্চনজঙ্ঘা, ওর থেকে কি কাঞ্চন বাঁশ? এরকম একটা হয়েছে বম্বে বাস, এটার আরেকটা সম্য নাম বম্বে বাসও বলে অনেকে। এই বাঁশের ফলন কেমন? আশপাশে অত্যাচার না হয়, ওর মধ্যে যদি মাটির সেরকম উর্বরতা থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এক একটা বাস থেকে দেখা যাবে ৪টা থেকে ৫টা করে চারা বের হয়ে আসে আর কি। আর ফলনের দিক দিয়ে যদি যায় তাহলে সেইটা ১ বছর পরেই দেখা পুরো পুরুত্ব চলে আসে। তাহলে ঝাড়ের মধ্যে দেখা যাচ্ছে একটা বড় ঝাড়ে তৈরি হয়, আর এটার ২০০ থেকে ২৫০ ফিট এটা দৈর্ঘ্য। আর হচ্ছে প্রস্থের দিক যদি আমি হিসাব করি তাহলে এটা ১.৫ থেকে ২ ফিট প্রস্থ হয়। কিন্তু এটা হচ্ছে মানে বাসটার যে যদি বলেন জন্মলগ্ন থেকে তৈরি হতে ১-১.৫ বছরের মধ্যে এই পুরুত্বটা চলে আসে। আচ্ছা, এই বাঁশ ঝাড়টার বয়স কত? এটা আমি বাঁশ ঝাড়টা রোপণ করছি, সেই হিসাবে যদি যান তাহলে আজকে ২৪, ধরেন ১০ থেকে ১২ বছর মোটামুটি এই বাঁশ ঝাড়টার আমার বয়স। একটা প্রাপ্ত বয়স্ক বাঁশের মূল্য কেমন হতে পারে? আসলে এটা হচ্ছে কি যে একেক সময় বাঁশের এই যে মূল্যটা একেক ধরনের ধার্য করা হয়। যখন আমরা লোকালি যখন বিক্রি করি, কেউ যখন কিনে, যেমন আমি এবার বিক্রি করেছি, সেটা আমার কাছ থেকে ১৩০ টাকা করে পিস বিক্রি করেছি। বাট যারা আমার কাছে নিচ্ছে তারা হয়তোবা ২০০ টাকা বা ২৫০ টাকা দর তারা তার কাছ থেকে বুঝে নিয়ে তারা কাজটা করছে। এবং মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরের কারো কাছে এই বাসটা আসছে, তাকে দেওয়ার জন্য দেখা যাচ্ছে যারা ঢাকায় নিয়ে গেছে বা বাইরে নিয়ে গেছে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে একটা বাস। হ্যাঁ, আমরা তো সাধারণ যে কোনো একটা বাঁশির মূল্য জানি যে ৫ থেকে ৬০০ টাকার মতো। আর সেখানে তো এই বাঁশ অনেক উঁচু এবং অনেক মোটা। হ্যাঁ, আসলে এই জায়গাটা হচ্ছে কি যে আমাদের স্থানীয়ভাবে এই বাঁশের ব্যবহারটা শুধু আমাদের আমরা বেড়া বলি, বিভিন্ন বাউন্ডারি বেড়ার ক্ষেত্রে ব্যবহার করা হতো। কিন্তু বাঁশটা দিয়ে যে আসলে আরো কিছু শৌখিন জিনিসপত্র তৈরি করা যায়, যে বাসার কাজের জন্য, যেমন আমরা চেয়ার টেবিল বানাতে পারি, সেটা দিয়ে সোফা বানাতে পারি। আরো এরকম বেশ কিছু হচ্ছে যে আমরা ঘরের নানা রকম সৌন্দর্যের যে জিনিস আমরা শৌখিন জিনিসপত্র বানাতে পারি। এটার ব্যবহার আমাদের এই অঞ্চলে এখনো সেভাবে গড়ে ওঠেনি। যে কারণে বাইরের যারা আসছে তারা কিন্তু যখনই এই বাসটা নিয়ে গেছে বা তাদের যখন চাহিদা হয়েছে তখন কিন্তু সেই মূল্যটা ঠিকই পাইছে আর কি বাসটার। আমরা আমাদের দেশে যেসব সাধারণত বাঁশ দেখতে পাই, সেই বাঁশের সঙ্গে এই বাঁশের পার্থক্য কি? মানে এগুলোর স্থায়িত্ব কেমন? আমাদের নীলফামারীতে তো তাদের গবেষণায় পর্যন্ত তারা যে কথাটা বলছে যে আমাদের এই অঞ্চল প্রায় ৩০ থেকে ৩৩ প্রজাতির বাঁশ আছে। সেগুলো হলদে বাঁশ আছে, এমনি দেশীয় বাঁশ আছে, মোটা বাঁশ আছে, তারপরে হচ্ছে বাঁশির বাঁশ আছে। সেই পাশাপাশি ওই সকল বাঁশের থেকে এই বাঁশটার যে বৈশিষ্ট্য দেশীয় থেকে পার্থক্যটা হচ্ছে ওই বাঁশটার ঘনত্ব পুরোটা অনেক বেশি, আর এই বাঁশটা হচ্ছে মোটা বেশি, ভিতরে ফাঁপালো।
তাহলে হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে যে পার্থক্যটা হচ্ছে যে ওই বাঁশগুলো আমরা অনায়াসে যে কোনো কাজে ব্যবহার করতে পারি, এই বাঁশটাও কিন্তু বাড়ির সে সকল কাজে ব্যবহার করত। কিন্তু একসময় দেখা গেল যে এই বাঁশটার ভিতরের যে ফাঁপানো অংশটা বেশি থাকার কারণে বাঁশটা আসলে দীর্ঘদিন কি বলা যায় যে লাস্টিং করছে না ঘরের কাজে। তারপর থেকে মানুষের আগ্রহটা কেন জানি সেটার থেকে হারাই গেল, যে খুঁটির কাজটা আর তারা করছে না। খুঁটি হয়তো খুব মজবুত হবে না, কিন্তু এটা দিয়ে তো শিল্পকর্ম করতে পারি। আসলে হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে শিল্পকর্ম অবশ্যই করা যেতে পারে। আমাদের এখানে যে একজন সাবেক সহকারী কমিশনার ভূমি ছিলেন, এসিলেন সাহেব, উনি এখানকার কিছু বেকার যুবককে, প্রায় ৩০ থেকে ৩৫ জন যুবককে সিলেক্ট করছিল এই শিল্পকর্মটাকে যেন মানে গড়িয়ে তোলা যায়। যেমন হচ্ছে এটা দিয়ে কিভাবে সোফা তৈরি করা যায়, টেবিল তৈরি করা যায়, এবং বিভিন্ন রকম বাসন কোসনে আমাদের যে ব্যবহার ফুলদানি করা যায়, এই সকল কাজ তৈরি করার জন্য উনি কিন্তু একটা প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছিল। আসার পরে ১০ জন যুবক সেটাকে কিন্তু সুন্দর করে শিল্পকর্ম তৈরির কাজে লেগেছিল। বাট উনি চলে যাওয়ার পরে কেন জানি সেটা আবার ভেস্তে গেছে, সেটা আর হচ্ছে না। তবে আমার বিশ্বাস যে এই বাসটাকে যদি আমাদের দৈনন্দিন কাজের সাথে কাজে লাগিয়ে যদি শৌখিন আসবাবপত্র তৈরি করা যায়, তাহলে অবশ্যই এই বাঁশের মূল্য এবং বাঁশ চাষের যে একটা আগ্রহ আমাদের মাঝে, সেটা নিশ্চয়ই বৃদ্ধি পাবে। আমার মনে হয় এই বাঁশ দিয়ে আমরা বিভিন্ন তৈজসপত্র তৈরি করতে পারি। জি, ধন্যবাদ। আমরা তেঁতুলিয়া এসে এই কাঞ্চন বাঁশ সম্পর্কে জানলাম। পৃথিবীর অনেক দেশেই এই বাঁশ দিয়ে নানান শিল্পকর্ম হয়। এই শিল্প গড়ে উঠুক, এই বাঁশের কদর বাড়ুক।